স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা। কি ভাই, আজকে যে জিনিসটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকে তৃতীয় দফায় আহ প্রধান উপদেষ্টা উনি ইয়ের সঙ্গে 14টা দল ও জোটের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন। আপনি জানেন এর আগে 12 দলের সঙ্গে বসেছেন, তার আগে 4 দলের সঙ্গে বসেছেন। তো এই 14 দলের জোটের সঙ্গে বৈঠকে দুটো জিনিস পাওয়া গেছে। একটা হলো প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো যে মানে গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। উনি এই আশঙ্কা প্রকাশ, আমি যদি পুরো পুরো বাক্যটা পড়ি, সেখানে এরকম বলেছেন উনি, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। তো এই যে কথাটা উনি বলেছেন নির্বাচন নিয়ে, ওনার যে বক্তব্যটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আপনি বলছেন? জি, 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 উনি বলেছেন এটা। হ্যাঁ, উনি বলছেন যে, অর্থাৎ ওনার কথাটার মানে হচ্ছে এই, মানে ওনরা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে। এইটা হলো ওনার কথার জিস্ট। জি, জি, এটা যদি আমি সহজ ভাবে বলি, আপনি এখন লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ, এই ফেসিজম মানে পতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল, জি, সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই আন্দোলনে ঐক্যমত্য ছিল। এক জি, নম্বর। জি, দুই নম্বর, এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা, তিন বাহিনীর প্রধান বলেন, রাজনীতিবিদরা বলেন, অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার, সুশীল সমাজ বলেন, সবাই মিলে কিন্তু ইউনূস সরকারকে দায়িত্ব দিছে। কি দায়িত্ব দিছে? আপনি টেক ওভার করেন, আপনি দায়িত্বটা নেন। কি হিসাবে? অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই। আমাদের সংবিধানে যেহেতু নাই, কাজেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার। এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন, অলিখিত সংবিধান। কেউ কেউ বলেন, উনি তো যখন ওত নিছেন তখন বলছেন কি, যে এই সংবিধান সমুন্নত রাখবো। অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো। এবং তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তো সংবিধানই নাই, কিন্তু উনি ওত নিছেন। কোন সংবিধানের সমুন্নত রাখবেন? অলিখিত সংবিধান। যেই সংবিধান ইউনূস সাহেব করবেন সেটাই সংবিধান। আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন। এখন আসেন নির্বাচনের কথা, আপনার সিম্পল শর্টকাট করে দিলাম। বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই, অন্তত এই সরকারের কাছে, যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার। এখন নির্বাচনের কথা বললেই একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। সেটা কেন? কি কারণে? আপনি আমাকে বলেন। বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে, এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে, সেখানে যদি আপনি বড় স্টেক হোল্ডার ধরেন রাজনীতিতে, তাতে আপনি পরিষ্কারভাবে বোঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে। তারপরে যদি মেজো ভাইজানের কথা বলেন, মেজো ভাই কিনি কি, যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন। আর যদি ছোট ভাইদের কথা আসেন, তারা বলতেছে সংস্কার, জুলাই চার্টার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। প্রশ্ন হচ্ছে, ফেসিজমের বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল, একত্রে ছিল, তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা। অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় বলে, এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড। অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি, আওয়ামী লীগের শত্রু জামাত, তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি। কেন বিএনপি? কারণ বিএনপি 16 বছর যাবৎ নির্যাতিত হয়েছে। সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে, এই তিনটা দল যদি আমি একত্র করি, একটা দল জোট বানাই, তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল, সেই ইউনিটিটা নাই। রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি, গোপালগঞ্জে যখন এনসিপি গেল, তখন ডাল সুরকি পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে তাড়াইলো। পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠলো, জামাত শিবির, কি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি, এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের। সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা
যে কোনো কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আর আপনি আমি 9-6 করলে কিন্তু এটার কৈফিয়ত দিতে হয়। রাজনীতিবিদদের বেলায় এগুলো মাপ। তো আপনার যেখানে শত্রু শত্রু আমার বন্ধু হওয়ার কথা, সেখানে শত্রু শত্রু আমার শত্রু হয়ে গেল। তাহলে তো আমার একটা সন্দেহ হয়। কারণ এই যে বিষয়গুলো রয়েছে, ইউনূস সাহেব যদি 3-4 দিনের মধ্যে ডেট দিবে বলছে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে। কেননা তারা বলতেছে সংস্কার বিচার এবং জুলাই চার্টার না হয়ে নির্বাচন করতে দিব না। আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না। সুতরাং ইউনূস সাহেব যদি আগামী 5-7 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয়, গন্ডগোল আগামী 5-7 দিনের মধ্যে রওনা দিতে পারে, শুরু হইতে পারে। যদি 3 মাস পরে দেন, তাহলে 3 মাস পরে গন্ডগোল হবে, এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই। এবং এতে লাভ কার? আপনি যদি নির্বাচন বাতিল হয়ে যায়, তার মানে একটু আমি থামাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে যারা নাকি এই যে মেজো ভাই ছোট ভাই আছে ওনারা গন্ডগোল ইনিশিয়েট করবেন। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ তারা তো বলতেছে আমরা সংখ্যানুপাতে চাই, তারা তো বলতেছে আমরা সংস্কার জুলাই চার্টার বিচার চাই, এটা তো আমার বানানো না। তো ওরা যদি বলে যে এইগুলা করতে হবে, আপনি কি করবেন? ফর এক্সাম্পল, আপনি কি করবেন? ওটা আপনি আমি কথা বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে, ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে। কারণ আপনি জুলাই চার্টার না করলে 70 বছর বয়সে তার মৃত্যুদণ্ড হইতে পারে। সো দে হ্যাভ টু এনশিওর দেয়ার লাইফ। এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা তো সবাই একসেপ্ট করছে। সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন? আপনি দেন বা না দেন এটা আপনার ব্যাপার, পাবে না কেন? সিম্পল। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন তার গন্ডগোল হলে তারপরে কি হবে? এখন আসেন লাভকার ক্ষতিকার। আপনি বলেন যদি ব্যাপক কোনো গন্ডগোল, আমি জানি না হবে কিনা, কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম। যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইউনূস সাহেব ব্যর্থ হন নির্বাচন করতে, ইতিমধ্যে একটা কথা উঠছে কিন্তু, সেটা কি তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায়, এই কথা উঠছে। আপনি তর্কের খাতিরে ধরে নিলাম ইউনূস সাহেব যদি চলে যায় কোনো কারণে এই গন্ডগোলের ইস্যু করে, এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায়, নির্বাচন বাতিল হয়, তাহলে গেইন করবে কে? গেইন করবে পতিত সরকার। কেন? কেন? ইউনূস সাহেব যদি নির্বাচন না দিয়ে চলে যায়, তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, সে তো পতিত সরকারের লোকই। আপনি আনেন না, সেট করেন, কাকে সেট করবেন? আপনি দেখেন না, মিলান না, কাকে মিলাইবেন? কার কাছে ক্ষমতাটা দিবেন? সে পতিত সরকারের, প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে। 1, 2, ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বানচাল হয়? পরোক্ষ ভাবে যদি পতিত সরকারের কোনো লোক এসে টেক ওভার করে এবং 2-3 বছর কাটায় দেয়, তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা, তাদের লোকসান হয়ে যাবে। সুতরাং বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে? আর মেজো ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইলো তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চার্টার এনশিওর করতে চাইবে। সুতরাং ইউনূস সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি, এই প্রসঙ্গটি আসলে শেষ প্রসঙ্গ, আজকে বেশি লম্বা করতে চাই না। সে প্রসঙ্গটা হলো যে গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো, প্রাণঘাতী মতো ঘটনা ঘটলো। সেই ঘটনার পর কদিন আগে 11 জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন। এই দলে ছিলেন শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, মুশাহিদা সুলতানা, রুশাদ ফারুকী, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন, সাংবাদিক তাসনিম খলিল, শিল্পী বিথি ঘোষ, লেখক ফিরোজ আহমেদ, অধিকার কর্মী নাফিউল আলম। এছাড়া একজন সাংবাদিকও ছিলেন যিনি তার নাম প্রকাশ করতে চাননি। এই 11 নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন যে সেখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই অস্ত্র ব্যবহারের কোনো যৌক্তিকতা তারা পাননি। এবং তারা এটাও বলেছেন যে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাইয়ের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা হলে আমি শুনুন, প্রথম কথা হইলো গোপালগঞ্জে গেছে আর আপনি ঢাল সুরকি নিয়ে আসছেন। গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে? আমি যাব, আমার নাগরিক অধিকার। আমি মিছিল করতে যাই, মিটিং করতে যাই, সেটা ভিন্ন কথা। আমি যাব, এটা আমার নাগরিক অধিকার। আপনি যে লাঠি সুরকি সবকিছু নিয়ে আসলেন, এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে, কি উদ্ধার হয়েছে? কোন অস্ত্রগুলো উদ্ধার হয়েছে? ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি, সশস্ত্র লোকও দেখছি, তো এটা উদ্ধার হইলো না কেন? প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় জানেন যে 17 জুলাই থেকে বাংলাদেশের মানবাধিকার এই মানবিক জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বোধহয় অফিসে শুরু হয়েছে। সুতরাং এটা তার পার্ট। সুতরাং বাংলাদেশে আর ওই কায়দায় কেউ অস্ত্র যতই শো করেন, এটা আন্তর্জাতিক বাজারে
কিভাবে একসেপ্ট করবে সেটা একটা ব্যাপার। এবং আওয়ামী লীগ কিন্তু আবার বুঝাই দিছে যে তারা কিন্তু একেবারে বসে নেই, সুযোগ পেলেই যে তারা ছবল দিবে সেটাও তারা বুঝাই দিছে। এটা হলো সিম্পল কথা। তবে আরেকটা কথা আমি আপনাকে বলি, যে কোনো ভাবে, যে কোনো ভাবে, যে কোনো গন্ডগোলের মাধ্যমে কোনো কারণে যদি ইউনূস সাহেব চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না, কিংবা হলে কি না হলেই কি, এবং এখানে মারামারি কাটাকাটি হলেই কি, আমার কাছে মনে হয় না কোনো শক্তি তাকায় দেখবে। এই কারণে, কারণ ইউনূস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি, সেই ইউনূস সাহেব যদি চলে যায় তখন তারা দম ছেড়ে বাঁচবে, এবং তারপরে যা খুশি তাই হোক। সুতরাং আমি মনে করি ইউনূস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন নিতে পারেন সেটা লাভ। আর ইউনূস সাহেব যদি চলে যায়, আপনি মনে করেন না XYZ যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্জাকি সাহেবের তাল দেখ, ইউনূস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারো দিকে তাকায় দেখবে না। কারণ যে শক্তিটার কাছে প্রথম নৈতিক হিসাব হইলো ইউনূস সাহেবের রিমুভাল দরকার, সেই ইউনূস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইউনূস সাহেবরে নির্বাচনের নামে সরানোর জন্য যারা চিন্তা করতেছেন, সেই ইউনূস সাহেব যে কোনো ভাবেই যদি সরে যায়, নির্বাচন ছাড়াও আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবে না। তার মানে এটাও আপনি বলতে মাথায় চাচ্ছেন ইউনূস সাহেব চলে গেলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে? এটা হবে কি হবে না যায় না, কেননা ওই যে আপনি ওই যে ইউনূস সাহেব চলে গেলে যদি আপনি নির্বাচন কিভাবে করবেন? কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান, ওই যে আমার সংস্কার লাগবে, বিচার লাগবে, জুলাই চাটাল লাগবে, সংখ্যানুপাতে নির্বাচন চাই, এটা আপনি ঠেকাবেন কি করে? আর ওই আবার আগের মতো গুলি দিয়ে থামাবেন? পারবেন না। এখানে হিউম্যান রাইটস এর অফিস বসছে, তর্কের খাতিরে বলছি। সুতরাং আপনি, ইট ইজ নট সো ইজি। সুতরাং আমি যদি ইউনূস সাহেবের রিমুভাল চাই, যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই, এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম, আরো গন্ডগোল হলে আমার কি আসা যায়? আমি তো মাসুদ সাহেবের রিমুভাল চাইছি। ইউনূস সাহেবের রিমুভাল যারা চান, ইউনূস সাহেব যে কোনো ফর্মে যদি চলে যান, এবং উনি কিন্তু কালকে আগস্ট মাসের শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন, উনি সেপ্টেম্বরেও চলে যেতে পারেন যদি পরিস্থিতি তাকে পারমিট না করে। আচ্ছা, যে কথাটা বলছিলাম আমি, যে এই যে ওনারা যে বললেন ওনারা গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাননি, এটা সম্পর্কে আপনি কি বলবেন? এই যে তার মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে কিন্তু যৌক্তিকতা পাননি, এই তো কথাটা। যৌক্তিকতা পাননি, অফকোর্স যৌক্তিকতা নাই, নাই। আপনি কেন নামবেন এটা নিয়ে? আমি আমার বাংলাদেশের একটা জেলায় যাব, আপনি এইটা নিয়ে আসবেন না, কেন? তারা কিন্তু এই প্রসঙ্গে বলেন নাই। প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করেছে তো সেনাবাহিনী অথবা আর্মি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় গেছে 5 জন, এরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিতে মারা গেছে। ওনারা এই প্রসঙ্গে কথা বলেছেন। যদি এই প্রসঙ্গে বলে থাকে, হ্যাঁ, অফকোর্স প্রশাসন এটা কে মারছে এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখছি। যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল করতে গেছে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। অস্ত্র ছিল কার কাছে? গোপালগঞ্জের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে। সুতরাং যে 5টা লোক মারা গেছে, তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে, নয় গোপালগঞ্জের অস্ত্রে। সুতরাং এইটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। এবং তারা কেন মারলো, প্রাণঘাতী অস্ত্র কেন ব্যবহার করলো, সেটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে। এটার ভিতরে 2টা অংশ আসবে, সিভিল পার্ট গোপালগঞ্জের লোক, আর প্রশাসনের পার্ট হইলো সেই পুলিশ বলেন বা আর্মি বলেন বা যারা ছিল, এটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে 5,400 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এই 5,400 লোকের মধ্যে তো আর্মি অথবা পুলিশ তো নেই। হ্যাঁ, আপনি কি প্রশাসনের বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে? আপনি যদি কখনো, হ্যাঁ আমি বলি, আপনি কখনো যদি মামলা করতে যান, বা পুলিশ ইনফরমেশন দেন যে ভাই এখানে একটা ডেড বডি পড়ে আছে, আপনি একটা মামলা করেন, সে কি বলবে জানেন? তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন। কিন্তু সচিবালয়ে যে ঢুকলো ওয়াল টকে, তারপরে যে 1200 লোকের বিরুদ্ধে মামলা করলো, পুলিশের একজন সাব ইন্সপেক্টর, সেখানে গার্জিয়ান লাগে নাই? তো আপনি আমাকে বলেন, প্রশাসন এমন একটা জিনিস, আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি। প্রশাসন এমন একটা জিনিস, হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে, সেটা হাসিনার দক্ষতা নয়, সেটা হলো ভাইস ভার্সা, যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো, তোমরা লুট করে খাও। আবার আরেকটা প্রশাসনের কথা বলছি, আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল, সে তো মঙ্গলগ্রহে এসে বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে নাই। সে ছিল ক্ষমতায়, আর তার পাশে ছিল তৎকালীন সেনাপ্রধান, তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে। এই হলো প্রশাসন। আবার আজকে ইউনূস সাহেব ক্ষমতায়, তার পাশে বর্তমান সেনাপ্রধান আছেন, মাটি কিন্তু থরথর করে কাঁপছে না। তাহলে বুঝেন ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব, তাদের কোনো রোল নাই, রোল হচ্ছে প্রশাসনের। তারা কাজটা করে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।